এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সরকারপন্থী মিছিল বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে, খামেনি। ভেনেজুয়েলায় ইরাক যুদ্ধের ছায়া। চীনে গির্জায় তল্লাশি চালিয়ে ধর্ম নেতাদের আটক। ইরান জুড়ে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশাল সমাবেশ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশজুড়ে হওয়া সরকারপন্থী মিছিলে অংশ নেওয়া মানুষদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই মিছিল আমেরিকার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে খামেনি সরকারপন্থী বিক্ষোভকারীদের ছবি শেয়ার করেন। তিনি বলেন, তারা খুব ভালো কাজ করেছে এবং বিদেশি শত্রুদের সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে যা দেশের ভেতরের বিশ্বাসঘাতক দালালদের দিয়ে বাস্তবায়ন করার কথা ছিল। খামেনি আরও বলেন, ইরানের মহান জাতি তাদের দৃঢ়তা ও পরিচয় শত্রুদের সামনে তুলে ধরেছে। তিনি যোগ করেন, এটি ছিল আমেরিকান রাজনীতিবিদদের জন্য একটি সতর্ক বার্তা, যেন তারা প্রতারণা বন্ধ করে এবং বিশ্বাসঘাতক দালালদের ওপর ভরসা না করে। এদিকে বৃহস্পতিবার রাতের তুলনায় সরকারবিরোধী বিক্ষোভ এখন অনেকটাই কমে এসেছে। রাজধানী তেহরান সহ বড় ও ছোট শহরে শত শত হাজার মানুষ সরকারপন্থী মিছিলে অংশ নেয়। তেহরান থেকে সাংবাদিক তৌহিদ আসাদি জানান, অনেকে সংহতি ও ঐক্যের ডাকের জবাবে রাস্তায় নেমেছেন। তিনি বলেন, এই উপস্থিতি আন্তর্জাতিক পর্যায়েও একটি বার্তা দিয়েছে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আসাদি বলেন, আজ মানুষের উপস্থিতি দেশের ভেতরে ও বাইরে রাষ্ট্রের প্রতি সমর্থনের একটি স্পষ্ট ইঙ্গিত। তিনি আরও বলেন, এতে করে নিরাপত্তা জোরদারের বিষয়ে সরকার আরও কঠোর হতে পারে বলে মনে করছেন অনেকে, বিশেষ করে যেসব বিক্ষোভ পরে সহিংস হয়ে ওঠে সেগুলোর ক্ষেত্রে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিজয় উল্লাস দেখিয়েছেন তা যেন অতীতেরই পুনরাবৃত্তি। 2003 সালে ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেন গ্রেপ্তারের পর ঠিক এমনই আত্মবিশ্বাসী ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন বলা হয়েছিল, যুদ্ধ প্রায় শেষ, কিন্তু বাস্তবে সেই জয় ইরাককে ঠেলে দিয়েছিল দীর্ঘ অস্থিরতা, সহিংসতা ও ধ্বংসের দিকে। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় ট্রাম্পের বর্তমান নীতিতে সেই একই ভুলের পুনরাবৃত্তি স্পষ্ট। সোমবার দ্য গার্ডিয়ানের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 3 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, মার্কিন বাহিনী অভিযানে মাদুরোকে আটক করেছে এবং তাকে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, ভেনেজুয়েলার অন্য রাজনৈতিক ও সামরিক নেতারাও লক্ষ্যবস্তু হতে পারেন। ট্রাম্পের ভাষায়, মাদুরোর পতনের মাধ্যমে ভেনেজুয়েলার মানুষ আবার মুক্ত হয়েছে। তবে প্রশ্ন উঠছে, একজন শাসককে সরালেই কি একটি দেশ প্রকৃত অর্থে মুক্ত হয়? ইরাক যুদ্ধের অভিজ্ঞতা এ বিষয়ে ভিন্ন কথা বলে। সাদ্দাম হোসেনকে সরানোর পর যুক্তরাষ্ট্রের কাছে দেশটি পরিচালনার স্পষ্ট কোনো পরিকল্পনা ছিল না। ফলে ইরাকের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ে, নিরাপত্তাহীনতা বাড়ে এবং বিদ্রোহ ও গৃহযুদ্ধর মতো পরিস্থিতি তৈরি হয়। বহু বছর ধরে ইরাক অস্থির থাকে আর যুক্তরাষ্ট্রকে গুনতে হয় বিপুল অর্থ ও প্রাণহানি। ভেনেজুয়েলাও বর্তমানে একই আশঙ্কা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতরের রাজনৈতিক বিভাজন ও সহিংসতার সম্ভাবনাকে যথাযথভাবে গুরুত্ব দিচ্ছে না। মাদুরো সমর্থিত চাভিস্তা গোষ্ঠীর হাতে রয়েছে সশস্ত্র মিলিশিয়া, যারা রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় সক্রিয়। ক্ষমতার শূন্যতা তৈরি হলে এই শক্তিগুলোর মধ্যে সংঘর্ষ বাড়তে পারে, যা দেশটিকে আরও অস্থিতিশীল করে তুলবে। আরেকটি বড় প্রশ্ন হল তেল। ট্রাম্প বারবার বলেছেন, ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ দিয়েই যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও পুনর্গঠনের খরচ উঠে আসবে। ইরাক যুদ্ধের সময়ও এমন আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেছে জীর্ণ তেল অবকাঠামো, নিরাপত্তাহীনতা ও বিনিয়োগের অভাবে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। এরপর ইরাক যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য প্রায় $3 ট্রিলিয়ন বোঝা হয়ে দাঁড়ায়। ভেনেজুয়েলার ক্ষেত্রেও তেল উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে এবং
এবং অবকাঠামো পুনর্গঠনে বিপুল বিনিয়োগ প্রয়োজন। সমালোচকদের মতে ট্রাম্পের ঘোষণায় ভেনেজুয়েলার তেল আয়ের উপর নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে আরও বিতর্কিত করে তুলেছে। এতে মানবিক সহায়তা বা গণতন্ত্র প্রতিষ্ঠার যুক্তির বদলে অর্থনৈতিক স্বার্থই মুখ্য হয়ে উঠছে। সব মিলিয়ে মাদুরোকে আটক করা ট্রাম্পের জন্য তাৎক্ষণিক রাজনৈতিক সাফল্য হতে পারে, কিন্তু ইতিহাস বলছে এমন দ্রুত জয় অনেক সময় দীর্ঘমেয়াদী সংকটের সূচনা করে। ইরাকের অভিজ্ঞতা সামনে রেখে বিশ্লেষকরা সতর্ক করছেন, ভেনেজুয়েলায় ভুল পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র ও দেশটির জনগণ উভয়কেই এর চড়া মূল্য দিতে হতে পারে। অভিযান চালিয়ে চীনের অন্যতম বৃহৎ এক আন্ডারগ্রাউন্ড চার্চের বেশ কয়েকজন পাদ্রীকে আটক করেছে পুলিশ। দক্ষিণ পশ্চিম চীনের আর্লি রেইন কভেনেন্ট চার্চের নেতা লি ইংচিয়াংকে ডেয়াং শহরে তার বাসা থেকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। গির্জার বিবৃতি অনুযায়ী এটি দেশজুড়ে নিবন্ধনবিহীন খ্রিস্টান গোষ্ঠীগুলোর ওপর চলমান ব্যাপক দমন অভিযানের সর্বশেষ আঘাত বলে মনে হচ্ছে। বিবিসি, রয়টার্স। চীনে আন্ডারগ্রাউন্ড চার্চ বলতে বোঝানো হয় সেসব ক্যাথলিক চার্চকে যারা রাষ্ট্র অনুমোদিত ক্যাথলিক সংগঠনের সঙ্গে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে পরিচালিত হয়। আর্লি রেইন কভেনেন্ট চার্চ জানিয়েছে, গত মঙ্গলবার পুলিশ তাদের অফিস এবং নেতাদের বাড়িতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। এর মধ্যে ৫ জনকে পরবর্তীতে মুক্তি দেওয়া হয়েছে, তবে ৪ জন, যার মধ্যে চার্চের নেতা লি ইংচিয়াং এবং তার স্ত্রী রয়েছেন, তারা এখনও রিমান্ডে আছেন। এই দমন অভিযানটি আরেকটি প্রভাবশালী আন্ডারগ্রাউন্ড গির্জা জায়ন চার্চের ১৮ জন জ্যেষ্ঠ সদস্যকে গ্রেফতারের পর থেকে শুরু হয়, যা গত অক্টোবর মাসে দেশব্যাপী এক অভিযানের অংশ ছিল। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী ডিসেম্বর মাসে ঝেজিয়াং প্রদেশের আরেকটি অবৈধ গির্জার প্রায় ১০০ জন সদস্যকেও আটক করার খবর পাওয়া গেছে। অধিকার সংস্থা এনজিওর চীন গবেষক ইয়ালকুন উলুজোল বলেছেন, আর্লি রেইন চার্চের সদস্যদের সাম্প্রতিক গ্রেফতার চীনে ঘরোয়া গির্জার ওপর সরকারের স্পষ্ট আক্রমণের অংশ। বেইজিং তার আদর্শগত নিয়ন্ত্রণ কড়াকড়ি করছে। নিবন্ধনবিহীন গির্জাগুলোকে কমিউনিস্ট পার্টির আদর্শের অবাধ্য হিসেবে দেখা হচ্ছে এবং এর ফলে তারা কঠিন মূল্য প্রদান করছে। ওয়েনঝু শহরকে প্রায়শই চীনের জেরুজালেম বলা হয়, কারণ এখানে খ্রিস্টানদের সংখ্যা অনেক। ডিসেম্বর মাসে ইয়াইয়াং চার্চের প্রায় ১০০ সদস্যকে আটক করা হয়েছিল, যার মধ্যে এখনও কয়েকজন আটক রয়েছে। গত বছরও চীনের অন্যান্য শহরে বড় বড় গোপন চার্চের নেতাদের আটক করা হয়েছিল। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন প্রদেশে সরকারপন্থী লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ ও সমাবেশ করেছে। এসব সমাবেশে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি তারা অটল সমর্থনের বার্তা দেন। সোমবার ১২ জানুয়ারি স্থানীয় সময় দুপুর ২টা থেকে তেহরান সহ অধিকাংশ প্রদেশে সমাবেশ শুরু হয়। তবে কিছু প্রদেশে সকাল ৯টা এবং ১১টা থেকেই কর্মসূচি শুরু হয়। খবর প্রেস টিভি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায় রাজধানীর এঙ্গেলাব স্কোয়ারের দিকে জনস্রোত এগিয়ে যাচ্ছে। সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা মৃত্যু আমেরিকার, মৃত্যু ইসরায়েলের স্লোগান দেয়। পাশাপাশি অনেককে আল্লাহর শত্রুদের মৃত্যু হোক বলেও স্লোগান দিতে শোনা যায়। লাইভ ফুটেজে শেমনান প্রদেশের শাহরুদ শহরে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজা ও শোক মিছিলেও বিপুল জনসমাগম দেখা গেছে। একই সঙ্গে কেরমান, জাহেদান ও বিরজান সহ বিভিন্ন শহরে সরকারপন্থী বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাতে আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। রাষ্ট্রীয় ও সরকার ঘনিষ্ঠ সম্প্রচার মাধ্যমগুলো এই সমাবেশগুলোকে আমেরিকান জায়নবাদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানি গণ অভ্যুত্থান হিসাবে বর্ণনা করেছে। কর্মকর্তারা জানান, দেশব্যাপী এই সমাবেশ শত্রুপক্ষের ষড়যন্ত্র, ভাড়াটে ও সন্ত্রাসীদের ব্যবহার করে অস্থিরতা ও বিভাজন সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সংহতির অকাট্য প্রমাণ। প্রতিবেদনে বলা হয়, গত মাসে অর্থনৈতিক ইস্যুতে কয়েকটি শহরে কিছু দোকানদার শান্তিপূর্ণ প্রতিবাদ করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারের কয়েকজন ব্যক্তির প্রকাশ্য বক্তব্যের পর পরিস্থিতি সহিংসতার দিকে মোড় নেয়। ইসরায়েল সমর্থিত ফার্সি ভাষার গণমাধ্যমে সেই বক্তব্যগুলো জোরালোভাবে প্রচার করা হয়, যা ভাঙচুর ও বিশৃঙ্খলায় উৎসাহ জুগিয়েছে বলে অভিযোগ। কর্তৃপক্ষ অর্থনৈতিক অভিযোগগুলোর বৈধতা স্বীকার করে তা সমাধানের অঙ্গীকার করেছে।
একই সঙ্গে তারা অভিযোগ করেছে যে বিদেশি মদতপুষ্ট গোষ্ঠীগুলো জনগণের জীবনযাত্রা সংক্রান্ত উদ্বেগকে কাজে লাগাচ্ছে, যা মূলত ইরানের কেন্দ্রীয় ব্যাংক ও তেল রপ্তানি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ইরানি কর্তৃপক্ষের দাবি, অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারের সমর্থন রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাঙ্গাকারীদের প্রতি সমর্থন প্রকাশ করে হুঁশিয়ারি দেন, তার ভাষায় শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ক্ষতি হলে ওয়াশিংটন ইরানে হামলা চালাতে পারে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বক্তব্য দিয়ে মোসাদের সম্পৃক্ততা ও বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার দেওয়া বক্তব্যে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি বলেন, দেশ ভাঙচুরকারীদের কাছে মাথা নত করবে না। তিনি শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রোববার টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দেশবাসীকে দাঙ্গাকারীদের নিরাপত্তাহীনতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। তিনি জোর দিয়ে বলেন, প্রতিবাদ আর দাঙ্গা এক বিষয় নয়। পেজেশকিয়ান বলেন, বেসামরিক নাগরিক হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাঙ্গাকারীদের প্রশিক্ষণ ও সমর্থন দিচ্ছে। একই সুরে সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ইরান প্রতিবাদের অধিকার স্বীকার করে, তবে সশস্ত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে। ইরানের বিচার বিভাগ বিদেশি মদতপুষ্ট দাঙ্গাকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে এবং রক্তপাত ও ভাঙচুরে জড়িতদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে। সোমবারের সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, তারা ইসলামী প্রজাতন্ত্র ও ইসলামী বিপ্লবের নেতার পাশে আছেন এবং শত্রুপক্ষকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবেন না। তেহরানের এক সমাবেশে অংশগ্রহণকারী বিক্ষোভকারী মোহাম্মদ আলী আব্বাসি প্রেস টিভিকে বলেন, আমি আজ এখানে আমাদের শহীদদের রক্তের প্রতি সম্মান জানাতে এসেছি এবং আমাদের নেতা আয়াতুল্লাহ খামেনিকে বলতে এসেছি, আমরা আমেরিকান ও জায়নবাদীদের নোংরা যুদ্ধকে আমাদের দেশের বিরুদ্ধে সফল হতে দেব না। অনেক অংশগ্রহণকারী বলেন, অর্থনীতি ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বৈধ, তবে তারা জোর দিয়ে বলেন, সমাধান আসতে হবে দেশের ভেতর থেকেই, যাদের হাতে হাজারো ইরানির রক্ত তাদের কাছ থেকে নয়। আরেক বিক্ষোভকারী ফাতেমে বলেন, আমরা যে কোনো বাহ্যিক হস্তক্ষেপ প্রত্যাখ্যান করি। আমাদের অর্থনৈতিক কষ্ট আছে এবং আমরা আমাদের দাবি তুলতে থাকব, কিন্তু বাইরে থেকে কেউ এসে আমাদের ওপর কিছু চাপিয়ে দেবে তা আমরা মেনে নেব না।